সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের সুপারিশ করবে দুই কমিশন। গণপরিষদ গঠন করে বাস্তবায়নের পরামর্শ থাকবে। যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে এগুলি আলাপ আলোচনা সবকিছু করে একটা গণভোট দিয়ে দেবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থাকবে বৈষম্যহীন রাষ্ট্রের রূপকল্প। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবার মত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মুক্তিযুদ্ধের যে প্রোক্লামেশন পরবর্তী যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করা যায়নি। এই জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে চাই, আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চাই। স্বৈরাচারের চিহ্ন মোছার চেষ্টা সফল হবে না বলছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল ও মেট্রোর পিলারে ফের গ্রাফিতি অঙ্কন। এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নোবেলজয়ী জিমি কার্টার আর নেই। হোয়াইট হাউস ক্যাপিটাল হিলে নামানো হয়েছে পতাকা। বিশ্ব নেতাদের শোক। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। এক নায়কতন্ত্র রুখতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের সুপারিশ করবে সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশন। থাকতে পারে দ্বিকক্ষ আইনসভা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস ও আনুপাতিক নির্বাচনের প্রস্তাব। কিন্তু রাজনৈতিক দল, সরকার ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের মধ্যে নির্বাচন আর সংস্কার নিয়ে যে টানাপোড়েন, তাতে এসব সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ কি? রাজনীতি বিশ্লেষক বলছেন, প্রস্তাব বাস্তবায়নে গণপরিষদ গঠন করতে হবে। রাজনৈতিক দলসহ পক্ষগুলো ধৈর্য না ধরলে গভীর সংকটে পড়বে দেশ। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। বহু রক্তের পর এমন নজিরবিহীন গণঅভ্যুত্থান নতুন আকাঙ্ক্ষা তৈরি করেছে পরিবর্তনের। প্রশ্ন উঠেছে আইন, সরকার এবং বিচার ব্যবস্থা নিয়ে। বলা হচ্ছে, সেই আগের মতোই কি চলবে বাংলাদেশ, যে পদ্ধতি ক্ষমতাকে স্বৈরাচারের রূপ দেয়? সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদ। দেশের প্রধান ব্যক্তি, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী নিয়ে এখানে আলোচনা। এর ৪৮ অনুচ্ছেদের ৩ ধারায় বলা হচ্ছে, প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি নিয়োগ বাদে রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। অপরদিকে এর পরের দ্বিতীয় পরিচ্ছেদেই আছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার দায়িত্বের কথা। ৫৫ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী সময়ে সময়ে যেভাবে মনে করবেন সেভাবেই অন্যান্য মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন হবে। ক্ষমতার রাজনীতিতে আলংকারিক পদ আর আক্ষরিক পদের এমন সাংবিধানিক বৈষম্যই যে এক একজন একনায়ক তৈরির জন্য যথেষ্ট, তা স্বীকার করেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রশ্ন হলো, এ থেকে উত্তরণের উপায় কি? যদি আমরা যথাযথভাবে সংবিধান সংস্কার করতে পারি, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের মাধ্যমে সংবিধানে এমন যে সমস্ত পদ ব্যক্তিতান্ত্রিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে, সেগুলোর পদ যদি আপনি রুদ্ধ করতে পারেন, তাহলে আরেকজন শেখ হাসিনা তৈরি হওয়ার, আরেকজন স্বৈরাচারী শাসক তৈরি হওয়ার পথ আপনি বন্ধ করতে পারেন। ভবিষ্যৎ বাংলাদেশে আর যাতে ফ্যাসিবাদ তৈরি না হয়, এর জন্য যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, সবার সঙ্গে কথা বলে প্রতিবেদন আর প্রস্তাব তৈরির জন্য তাদের সময় দেওয়া হয়েছিল এই ডিসেম্বর পর্যন্তই। এই কয়দিনে তারা বড়দাগে যে পরিবর্তন প্রস্তাবের কথা বলছে, তার মধ্যে নির্বাচন এবং সংবিধান অন্যতম। সংবিধান সংস্কার কমিশন বলছে, নাগরিক অধিকারের বিষয়গুলোকে আরও সহজ ও আরও শক্তভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে তারা এমন প্রস্তাব দেবেন যাতে প্রধানমন্ত্রী সহ শীর্ষ ব্যক্তিরা আর একক কর্তৃত্ববাদী না হয়ে উঠতে পারেন। এর জন্য রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত বিকেন্দ্রীকরণ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব থাকবে। কিভাবে হবে এটা ওনারা বের করুন, কিন্তু কি করতে হবে এটা আমরা বলতে চাচ্ছি। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কি করতে হবে। উচ্চ কক্ষের ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব তৈরি করা যায় কিনা, যেটা আপনি যে 3টা মডেল বললেন, কোথায় কিন্তু সেটা নেই। ফলে এটাও একটা বিবেচনার বিষয়। ফলে ওই অর্থে আমাদের সামনে 4টা মডেল আছে। নির্বাচন সংস্কার কমিশনের এই সদস্য বলছেন, প্রস্তাবে তারা নির্বাচন কমিশনের প্রতি যাতে মানুষের আস্থা ফিরে আসে সেই বিষয়গুলোর উপরই জোর দেবেন। এর জন্য প্রার্থী হলফনামা আরও স্পষ্ট এবং আরও বিশ্লেষণের সুযোগ রাখা, না ভোট, নতুন করে সীমানা নির্ধারণ অন্যতম। তিনি বলছেন, তারা নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িত কর্মকর্তারা যেন বরাবরের মতো পার পেয়ে যেতে না পারেন, এর জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনসহ নির্বাচনী অভিযোগ ও বিচার ব্যবস্থাপনা শক্তিশালী করার প্রস্তাব দেবেন। তবে এখানে নতুন চমক হিসেবে থাকছে সংরক্ষিত
সংরক্ষিত নারী আসন উঠিয়ে দিয়ে ঘূর্ণায়মান নারী সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি। কিন্তু ব্যাপারটি আসলে কি? আমরা চিন্তা করছি যে সংসদে 25% সিটে সরাসরি ইলেক্টেড হয়ে নারীরা আসবে। তো 400টি সিটের মধ্যে আমরা লটারির মাধ্যমে যে কোনো 100টা সিট চুজ করা হবে এবং এই 100টি সিটের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক আসনে প্রত্যেকটি রাজনৈতিক দল শুধু মহিলা প্রার্থী দিবেন। বস্তুত সংস্কারের উদ্যোগ এখানে নতুন কিছু নয়। 1991 সালে স্বৈরাচার পতনের পর সংস্কারের উদ্দেশ্যে সরকারিভাবেই এখানে বেশ কিছু টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল 2007-এর তত্ত্বাবধায়কের আমলে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে যে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় এসে সবার বাস্তবায়ন করেনি। এখন এই 24-এ যখন ব্যাপক একটা হতাহতের পর একটা সংস্কারের সম্ভাবনা, তখনও দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো পক্ষগুলোর মধ্যে এসব নিয়েই মতনৈক্য। এই রাজনীতি বিশ্লেষককে প্রশ্ন করেছিলাম, এমন অবস্থায় সংস্কারের এসব প্রস্তাবের ভবিষ্যৎ কি? পলিটিক্যাল পার্টিরও অধৈর্য হলে চলবে না, কারণ আমরা একটা ভীষণ সংকটে আছি এবং অতীতের যে সমস্ত তাদের কার্যকলাপ তাতে জনগণ তাদের প্রতি সেরকম বিশ্বাস নাই। এই জিনিসটাও তাদের মাথায় রাখতে হবে এবং অন্তর্বর্তী সরকারের একটা রোড ম্যাপ দিতে হবে, একটা ফ্রেমওয়ার্কের সংস্কারগুলি এনে সংবিধান কেমন হবে এনে একটা ইলেকশন দেবে, সেটা গণপরিষদের ইলেকশন হবে 2 বছরের জন্য। সেই গণপরিষদটা যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে এগুলি আলাপ আলোচনা সবকিছু করে একটা গণভোট দিয়ে দেবে। গণঅভ্যুত্থানের পর টালমাটাল পরিস্থিতি, প্রতিবেশী ও আন্তর্জাতিক সমস্যার প্রেক্ষাপটে এই বিশ্লেষক রাজনৈতিক ঐক্যের দিকেই বেশি জোর দিচ্ছেন। এখন সংস্কারের প্রশ্নে বাস্তবিকই পক্ষগুলো কতটা একমত হয় তার জন্য অপেক্ষা করতে হবে কমিশনগুলোর প্রস্তাব জমা দেওয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের জন্য। আজহার লিমন, এখন, ঢাকা। কাল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, যেখানে বিগত কর্তৃত্ববাদী সরকারের শাসনামল থেকে মুক্তির প্রেক্ষাপট ও আগামীর বৈষম্যহীন রাষ্ট্রের রূপকল্প থাকবে। এই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব থাকলেও এটি একটি দলীয় ঘোষণাপত্র হবে বলে মনে করেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ঘোষণাপত্র নিয়ে যেতে পারে অংশীজনদের কাছে। আসিফ বিল্লার প্রতিবেদনে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলন শুরুর 34 দিনের মাথায় কেঁপে ওঠে স্বৈরাচারের মসনদ, যেদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা হয়। এর একদিন পরই ছাত্র জনতার বিজয় এলেও কোন প্রেক্ষাপটে এই অভ্যুত্থান, সে লিখিত ঘোষণা আসেনি গত 5 মাসেও। তাই বছরের শেষ দিন মঙ্গলবার লিখিত দলিল জাতির সামনে তুলে ধরতে চায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলছেন, 72-এর সংবিধানে মুক্তির আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা এবং গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের কথা তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্রে। পাশাপাশি স্থান পাবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীর বাংলাদেশের রূপরেখা। মুক্তিযুদ্ধের যে প্রোক্লামেশন পরবর্তী যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করা যায়নি। এখন আমরা 24-এ এসে আমরা নতুন বাংলাদেশ কেমন হতে পারে, আমরা কিসের ভিত্তিতে নতুন বাংলাদেশ চাই, সেই জিনিসগুলোর প্রতিফলন এর মধ্যে ঘটবে। এই জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে চাই, আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চাই এবং সেই সাথে এখানকার যারা ওয়ারিয়ার তাদেরকেও এই স্বীকৃতিটা আমরা দিতে চাই, যাতে করে কোনো প্রকার সাংবিধানিক বাধ্যবাধকতা এখানে না থাকে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনের নেতারা বলছেন, অভ্যুত্থানে অংশ নেয়া সবার মতের প্রতিফলন থাকবে জুলাই ঘোষণাপত্রে। এই পতনের জন্য কিন্তু আমরা সবার সাথে বলে বলে কিন্তু এক দফাটা ঘোষণা করা হয়নি। 5 আগস্ট রাজনৈতিক দলগুলো বাই নেম, তাদের বিএনপি জামাত বিভিন্ন বাই নেম পার্টিসিপেট করেনি। হ্যাঁ, এখানেও সেভাবে সবাই অ্যাজ জনগণ হিসেবে বাংলাদেশকে যারা সবাই ওন করে সবগুলো রাজনৈতিক দল থেকে সব ধরনের সব পক্ষ এবং মতের মানুষ এখানে পার্টিসিপেট করবে বলে আমরা বিশ্বাস করি। এটা গোটা বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান যারা করেছে সকলের সাথে কথা বলে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা আছে তারই একটা প্রস্ফুটিত রূপ হবে। তবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মনে করেন, এটি হবে একটি দলীয় ঘোষণাপত্র। এটা একটা ঘোষণা থাকতে পারে যে আমরা এই কারণে আসলে যুক্ত হয়েছিলাম এবং আমরা এই অর্জন করতে চাই এবং এর মধ্যে আমাদের সাথে এরা আসছে। এটার এক ধরনের একটা কি বলা যায় যে ঐতিহাসিক গুরুত্ব আছে। 5 তারিখ 8 তারিখ যখন তারা আসলে সরকার গঠন করছে তখন কিংবা তার অব্যবহিত পরপর যদি করতো, যখন তাদের সম্পর্কে প্রশ্ন ওঠে নাই তখন যদি করতো, তাইলে সেটা একটা জাতীয় দলিল হইতে পারতো। আজকে যেটা হবে এটা তো তাদের একটা দলীয় আসলে ঘোষণাপত্র হবে।
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই জুলাই ঘোষণাপত্রের স্থায়ী ভিত্তি তৈরি হবে বলে মনে করেন এই অধ্যাপক। একটা বিশেষ কন্ডিশনে আপনি 9 দফা দিলেন, তাই না? 9 দফা থেকে আপনি 1 দফায় গেলেন, তো ওইখানে তো আপনার টাইম লিমিট অত্যন্ত লিমিটেড টাইম স্প্যান, তাই না? কারণ এটা হচ্ছে আপনার অন দ্য ফ্লাই আপনাকে করতে হইতেছে। কিন্তু বিপ্লব পরবর্তী যখন আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখানে বিপ্লবের যারা পার্ট তাদের সাথে আমার কথা বলার সুযোগ আছে, তাহলে আমি সেই ন্যাশনাল ইউনিটি কেন ভায়োলেট করবো? কেন আমি সেই ন্যাশনাল ইউনিটির কনসেনসাসের বাইরে গিয়ে আমি একটা কিছু করবো? তা আমার বোধ হয় যে এটা একটা প্রপোজাল হিসাবে আসার পরে সবার সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি একটা জায়গায় যাই, তাহলে হচ্ছে এটা আপনার একটা পার্মানেন্ট সাস্টেনেবল সলিউশন হবে। 31শে ডিসেম্বর ঘোষণা এলেও জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে 5 আগস্ট থেকে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বলছেন, শেখ হাসিনা সহ স্বৈরাচারীদের চিহ্ন মুছে ফেলার চেষ্টা সফল হবে না। প্রশাসনের গ্রাফিতি মুছে ফেলার উদ্যোগে ক্ষোভ জানিয়ে এবার উদ্যোগ নেওয়া হয়েছে ফের গ্রাফিতি আঁকার। রোববার রাতে শুরু হওয়া এই কাজ চলবে আজও। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত অব্র। স্বৈরাচারের প্রতি তীব্র ঘৃণা ও পলায়নের সাক্ষী হয়েছে 2024। এই সাক্ষ্য বয়ে চলছে জনপথ থেকে নগর, রাজপথ থেকে দেয়াল। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি এক প্রকার ঘৃণার স্তম্ভে পরিণত হয়েছে। তবে শনিবার রাতের আধারে সেই ঘৃণার স্তম্ভ মুছে ফেলার চেষ্টা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানালে প্রক্টর ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করেন। 3 আগস্ট যে ছাত্র জনতা সবাই মিলে যে খুনি হাসিনার রক্তকেকুর যে প্রতিচ্ছবি এখানে বহিঃপ্রকাশ করেছিল, সবাই রক্ত মেরে, লাল রং মেরে, জুতা মেরে, গোবর মেরে সেই খুনি হাসিনার ঘৃণাস্তম্ভকে মুছে দেওয়ার প্রয়াস চালিয়েছে, ব্যর্থ প্রয়াস চালিয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা তৎক্ষণাৎ তার প্রতিবাদ জানিয়েছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যে সারা বাংলাদেশের মানুষ এক এবং দলমত নির্বিশেষে সবাই এক, সেটার একটা স্মৃতিস্তম্ভ ছিল এটা। এই দেশের জনগণের উপর গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা চাই না এই দেশের জনগণ ভুলে যাক সে যে গণহত্যাকারী স্বৈরাচার। এই জন্য আমরা এই চিহ্নটাকে রেখে দিয়েছি। মুছে দেওয়ার যে ব্যাপারটা, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখনও প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যারা এনভেলার ছিল এরাই কিন্তু আছে এবং এরাই বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যে জায়গায় হাসিনার এই যে সে যে হাজার হাজার ছাত্র হত্যা করলো, এই যে তার যে একটা মানে দগদগে যে স্মৃতি মানুষের মধ্যে আছে, এই জিনিসগুলো মুছে দেওয়ার জন্য এই আওয়ামী এনভেলারদেরই একটা প্রক্রিয়া, এবং এটা বিশ্ববিদ্যালয়ে বুঝে হোক এবং অতি চালাকি করেই হোক এই ফাঁদে পা দিচ্ছে। রবিবার রাত 10টা থেকে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে পুনরায় আঁকা শুরু হয় স্বৈরাচার শেখ হাসিনার গ্রাফিতি। 5 আগস্টের আগের ছবিটাই আমরা চাচ্ছি যে আবার ফিরিয়ে নিয়ে আসতে, কারণ ওইটার প্রতি আমাদের মূল ঘৃণাটা। এই গ্রাফিটি অবশ্যই রাখা উচিত, কারণ এগুলা দেখে আগামীর প্রজন্ম বুঝতে পারবে যে বাংলাদেশে একটি স্বৈরা শাসক ছিল যারা বাংলাদেশের মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এটি তার একটি নিদর্শন হয়ে স্মৃতি হিসাবে রাখা। জনগণের যে স্বতঃস্ফূর্ত একটা ঘৃণা ছিল সেটা কিন্তু প্রকাশ পেয়েছে শেখ হাসিনার ছবিটি নষ্ট করার মাধ্যমে। এ সময় সারা দেশে স্বৈরাচারের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। শ্রমজীবী পেশাজীবী মানুষরা যে রক্তের বিনিময়ে অর্জিত যে একটা বিজয় তারা পেয়েছে এবং স্বৈরাচারকে দেশ থেকে হটাতে পেরেছে, সেই স্বৈরাচারের সকল চিহ্ন এবং যেই গ্রাফিতিগুলো ছিল, এই গ্রাফিতিগুলো আমাদের এই গণ অভ্যুত্থান এবং আমাদের বিপ্লবের দলিল, সেই দলিলকে আমরা কখনোই মুছে যেতে দেব না। সারা রাত ধরে ছাত্রদের এই প্রয়াস জুলাইয়ের গণ অভ্যুত্থানের ইতিহাস রোমন্থনের। সোমবার সকালে আবার জুলাইয়ের 4 তারিখের মতন শিক্ষার্থীরা জড়ো হবেন রাজু ভাস্কর্যের সামনে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেন্স শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 100 বছর। প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে হোয়াইট হাউস ও ক্যাপিটল হিলের পতাকা নামানো হয়েছে। শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য মার্কিন নেতারাও। এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সহ বিশ্ব নেতারাও জিমি কার্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন। ডেমোক্র্যাট নেতা জিমি কার্টার 1977 সাল থেকে 1981 সালে পর্যন্ত যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট ছিলেন। জর্জিয়ার চীনাবাদাম চাষি থেকে মার্কিন প্রেসিডেন্ট হয়ে অর্থনীতি এবং ইরানের জিম্মি সংকটের
সাথে লড়াই করেছিলেন তিনি। এছাড়া ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি স্থাপনেও ছিল ভূমিকা। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে রোনাল্ড রেগানের কাছে হেরে 56 বছর বয়সে রাজনীতি থেকে অবসরে যান তিনি। তবে হোয়াইট হাউস ছাড়ার পরও আবারও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন 2002 সালে। রক্ষণাবেক্ষণের শর্তে যাত্রী ছাউনির পাশে ছোট দোকান করার সুযোগ পাওয়া ব্যক্তিরাই দখলে নিয়েছে পুরো ছাউনি। বসিয়েছে দোকান ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা নোয়াখালী ও চাঁদপুর সিলেট আঞ্চলিক মহাসড়ক সহ জেলার অন্তত 50টি ছাউনির প্রায় একই হাল। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। 1980 সাল থেকে 2015, 35 বছরে কুমিল্লার সড়ক মহাসড়কের অন্তত 50টি স্থানে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি, যা রক্ষণাবেক্ষণের জন্য কোথাও কোথাও চুক্তিভিত্তিক ছোট দোকান বসানোর অনুমতি দেয় জেলা পরিষদ। কিন্তু রক্ষক যখন ভক্ষক, তখন উপায় কি? যাত্রী সেবা নিশ্চিত করা তো দূরের কথা, অনেক স্থানে পুরো ছাউনি দখলে নিয়েছেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা। বিগত সরকারের আমলে বহুবার উচ্ছেদের চেষ্টা করা হলেও রাজনৈতিক বাধার মুখে তা আর সম্ভব হয়নি। কুমিল্লা নোয়াখালী মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার ছাউনির ভেতরে বসানো হয়েছে ফল, পান সুপারি এবং খাবার হোটেল, আর বাহিরের অংশ দখলে নিয়েছে ভাসমান ব্যবসায়ীরা। ফুটপাত হিসেবে সবাই বসে, কারণে আমরা বসছি না, কারোর মাধ্যমে আমরা নিজেরাই। সারা বাংলাদেশে এইভাবে ফুটপাতের ব্যবসা চলে, আমরা করতেছি, গরিব মানুষ ছোটকাল থেকে করতেছি এইভাবে। এই জায়গায় বসবে কিভাবে? কি নোংরা করে রাখে, এটা ওইটা দিয়ে ভরে রাখে, বসার মতো কোনো সিস্টেম নাই। যাত্রীদের জন্য ভোগান্তি হয়, বসতে পারে না বাচ্চা কাচ্চা নিয়ে। একই দশা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়ার যাত্রী ছাউনিও। রক্ষণাবেক্ষণের পাশাপাশি দখলমুক্ত রাখার চুক্তিতে ছাউনির দুপাশে 2টি দোকানের অনুমতি নেয় 2 সহোদর প্রবাসী কামাল ও খালেক। প্রতি মাসে ভাড়া আদায়ের পাশাপাশি নিচ্ছেন বিশ্রাম এবং শৌচাগার ফ্রি। যাত্রীরা আসা যায়, বসে, আমরা আসি এনে করে কি করে খামো, এলাকায় বসে আর কি। মূলত যাত্রী ছাউনি হচ্ছে যাত্রীরা বসার জন্য। এখন আপনি দেখতে পাবেন যে যাত্রীগুলো বসতে পারতেছে না, চারে বলতে দোকানপাট আছে, দোকানপাটে ব্যবহার হচ্ছে, কিন্তু বয়স্ক মানুষ বসতে পারছে না, এটা বেদখল হয়ে আছে আর কি। খুব দ্রুতই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। জেলা পরিষদ আসলে জনকল্যাণে কাজ করে, তো মানুষের কল্যাণের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা দরকার, ইতিবাচক পদক্ষেপ, আমরা ইনশাল্লাহ সেগুলো সরজমিনে গ্রহণ করব এবং কুমিল্লাকে একটা অত্যন্ত বেটার কুমিল্লা উপহার দেওয়ার জন্য আমরা কাজ করব। জেলা পরিষদের তথ্য মতে জেলার বিভিন্ন সড়কের পাশে 50টির বেশি যাত্রী ছাউনি রয়েছে, যার বেশিরভাগই এখন বেদখলে। মাসুদ আলম, এখন, কুমিল্লা। প্রচণ্ড শীতে মাছ শিকারের বিড়ম্বনায় জেলেরা জালে মিলছে না ইলিশ সহ কাঙ্ক্ষিত সামুদ্রিক মাছের দেখা। এদিকে মাছের বাজারে সরবরাহ কম থাকায় দামও রয়েছে বাড়তি। বিস্তারিত জানাতে বরগুনার পৌর বাজারে ট্রলার ঘাট থেকে সদর পাইকারি মাছ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বলছিলাম যে প্রচণ্ড শীতের কারণে মাছের সরবরাহ কম, এর জন্য আজকের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বললেন, আমি যেখানে রয়েছে এটি পৌর মাছ বাজার সংলগ্ন যে ট্রলার ঘাট, সেই ট্রলার ঘাটে। এখানে আগে যেখানে অনেক ট্রলার ভিড়তো, এখানে আমরা আজকে দেখেছি যে ট্রলারের উপস্থিতি খুবই কম এবং বাজারে যে মাছের সরবরাহ সেটি যে কাঙ্ক্ষিত যে পরিমাণ থাকার কথা সে পরিমাণ নেই। এখানকার যারা জেলে রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে প্রচন্ড শীতের কারণে তাদের মাছ শিকার কিছুটা ব্যাহত হচ্ছে। একই সাথে পাথরঘাটায় আমরা জেলেদের কাছ থেকে জেনেছি যে ট্রলিং ট্রলারে নিষিদ্ধ জালে নির্বিচারে মাছ শিকার করায় মৎস্য খাতের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে এবং একই সাথে যে চরঘেরা জাল রয়েছে পাথরঘাটায় মাইলের পর মাইল জুড়ে এবং চায়না দুয়ারি জাল সহ
বিভিন্ন ধরনের নিষিদ্ধ জালে মাছ শিকার করার কারণে এখানকার যে মাছের সংখ্যা কমেছে বলে জেলেদের অভিযোগ রয়েছে। জেলেরা বলছেন আগে যেখানে নদ নদীতে জাল ফেললেই মাছের দেখা মিলতো সেখানে এখন সে পরিমাণ মাছের দেখা মিলছে না। আমরাও লক্ষ্য করেছি যে ইলিশের যদিও এটি মৌসুম নয়, তারপরও ইলিশ দু একটি রয়েছে হাতে গোনা, খুবই কম, এবং পাথরঘাটা মৎস্য অবতারণ কেন্দ্র যে পরিমাণ ইলিশ রয়েছে সেটি একেবারেই নগণ্য, এবং সেখানে ইলিশের মন, বড় আকৃতির ইলিশগুলোর মন বিক্রি করা হচ্ছে 1 লক্ষ থেকে 1,10,000 টাকা দরে, এবং স্থানীয় বাজারে আমরা দেখেছি বড় আকৃতির একটি ইলিশের দাম হচ্ছে যে 2500 থেকে 2800 টাকা কেজি দরে এখানে বিক্রি করা হচ্ছে। অন্যান্য মাছের ক্ষেত্রে এই সময় যে মেদ মাছ কিংবা কাউইন, আইর সহ অন্যান্য শীতের সময় যে মাছের প্রাচুর্যতা থাকে সেই মাছগুলোর উপস্থিতিও কম দেখেছি। মেদ মাছ আজকে বাজারে বিক্রি করা হচ্ছে 850 টাকা দরে, কাউইন কিংবা আইর কিংবা এখানকার যে নদ নদীর যে পাঙাশগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি দরে। এবং চিংড়ি মাছের ক্ষেত্রে আমরা 3 ধরনের মাছের উপস্থিতি আমরা বাজারে লক্ষ্য করেছি। ছোট আকৃতির ইলিশ, ছোট আকৃতির চিংড়ি যেগুলো স্থানীয় যে নদ নদীতে পাওয়া যাচ্ছে সেগুলো বিক্রি করা হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি হিসাবে, এবং সাতক্ষীরা থেকে যে গলদা চিংড়ি আসছে সেগুলো বিক্রি করা হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি দরে, এবং স্থানীয় নদ নদীতে যে গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে সেগুলো বিক্রি করা হচ্ছে 1200 টাকা কেজি দরে। কাতল মাছের ক্ষেত্রে দাম 50 টাকা বৃদ্ধি পেয়ে এখানে আজকে বাজারে কাতলের প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 400 টাকা দরে। রুই মাছ বিক্রি করা হচ্ছে 350 টাকা কেজি দরে, এবং আরেকটি মাছের উপস্থিতি আমরা ইদানিং লক্ষ্য করছি যে তুলদান্ডি নামে একটি মাছ রয়েছে, যে স্থানীয় ভাষায় এই মাছটিকে তুলার ডাটি মাছ নামে এখানে পরিচিত। সেই মাছের কেজি বিক্রি করা হচ্ছে 300 থেকে 340 টাকা দরে, এবং এখানকার যে নদ নদীতে বর্তমানে পাওয়া যাচ্ছে পোয়া মাছ বিক্রি করা হচ্ছে 200 থেকে 250 টাকা, এবং আকৃতি ভেদে এটি 500 টাকা পর্যন্ত কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখেছি যে 50 থেকে 100 টাকা প্রতি কেজিতে দাম বেড়েছে, তবে অপরিবর্তিত রয়েছে চাষের মাছ, সেটি চাষের পাঙাশ কিংবা চাষের যে তেলাপিয়া সেগুলো বিক্রি করা হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। তো এই ছিল বরগুনার মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। নাফি। মেহেরপুরে ঘন কুয়াশা ও নিম্নমুখী তাপমাত্রায় বোরো বীজতলা নিয়ে চিন্তিত চাষিরা। তাপমাত্রা আরও কমলে বোরো মৌসুমের ধান লাগানো সহ অন্য ফসল পরিচর্যার ক্ষেত্রে তৈরি হতে পারে শ্রমিক সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর শরৎ উপজেলার চাঁদবিল মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। তাপমাত্রা নিম্নমুখী হলে বোরোর বীজতলা তৈরিতে কি প্রভাব বা কিভাবে প্রভাব ফেলতে পারে জানাবেন। নাফি, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু অতিরিক্ত শীতের জেলা হিসেবে পরিচিত। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, নভেম্বরের শুরু থেকেই কিন্তু মেহেরপুরে বা চুয়াডাঙ্গা এই অঞ্চলে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে। তাপমাত্রা নিম্নমুখী হয় কিন্তু শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, নভেম্বরের শেষে ডিসেম্বরের শুরুর দিকেই কিন্তু মেহেরপুরের এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। যদিও এখন শৈত্যপ্রবাহ নাই এবং কুয়াশার তীব্রতাও কিছুটা কমেছে, কিন্তু আবহাওয়া অফিস বলছে যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কিন্তু তাপমাত্রা আরো নিচের দিকে নামতে পারে। আমি যদি আজকের কথা বলি, আজকে সকাল 6টার সময় মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে 13.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি জানুয়ারির প্রথম সপ্তাহ দিয়ে কিন্তু 10-এর নিচে নেমে আসতে পারে। 10-এর নিচে তাপমাত্রা নামলে সেই ক্ষেত্রে মৃদু শৈত্যপ্রবাহ, এবং 8-এর নিচে নামলে কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এবং সেই সময় যদি ঘন কুয়াশা থাকে তাহলে কিন্তু বীজতলার ব্যাপক ক্ষতি হতে পারে বলে জানাচ্ছেন কৃষকরা। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, বীজ বপনের 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু চারা গজায়, এবং চারা মোটামুটি বড় হতে বা লাগানোর আগ পর্যন্ত প্রায় 30 থেকে 35 দিন সময় লেগে যায়। জানুয়ারি থেকেই কিন্তু মূলত বোরো ধান লাগানো শুরু করবে চাষিরা। যদিও এখন যারা বীজতলা তৈরি করেছে তাদের বীজতলা ভালো থাকলেও যেহেতু ঘন কুয়াশা বাড়ছে বা তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে, তাই চাষিরা কিন্তু এক ধরনের চিন্তায় পড়ে গেছে। আবার ধান লাগানো শুরু হলে যদি বীজতলা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে যেহেতু বীজতলা তৈরি করতে প্রায় মাসখানিক সময় লেগে যায়, সেই ক্ষেত্রে কিন্তু চাষিরা বিপাকে পড়বে। আবার আমাকে চাষিরা আরো জানিয়েছেন, তাপমাত্রা কমে গেলে তারা কিন্তু ধান লাগানোর যে শ্রমিক সেটি কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যায়, কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে পানির মধ্যে নেমে যেহেতু কাজ করতে হয়, ধান লাগাতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিক সংকটের দেখা দেয়। আবার
শীতকালীন সবজি সহ অন্যান্য ফসল পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু শ্রমিকের সংকট দেখা দেবে। নাফি, এই ছিল আমার কাছ থেকে বোরো বীজতলা সহ মাঠের শীত পরিস্থিতি সর্বশেষ। মেহেরপুরে ঘন কুয়াশা ও নিম্নমুখী তাপমাত্রার কারণে বড় বীজতলা তৈরিতে এ বিষয়ে নিয়ে চিন্তিত চাষিরা। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। সরিষা ফুলের হলুদ বরণ এসে যাচ্ছে সাতক্ষীরার মাঠের পর মাঠ। চলতি মৌসুমে জেলার প্রায় প্রতিটি মাঠ জুড়ে চাষ হয়েছে সরিষার ফুল থেকে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে ৫,০০০ মৌবক্স, যা থেকে ৭৫ টন মধু উৎপাদনের আশা কৃষি বিভাগের। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। শীতের সকালে সোনাঝরা রোদে ঝিকমিক করছে সরিষা ফুল। অপরূপ সৌন্দর্যে নতুন রূপে প্রাণ ফিরে পেয়েছে সাতক্ষীরার গ্রামীণ প্রকৃতি। সরিষা ফুলের রেণু থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। গত বছর সাতক্ষীরা জেলায় ১৯,০২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়। এবার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল ১৯,০৫০ হেক্টর। তবে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সহ নানা কারণে চলতি মৌসুমে চাষ হয়েছে ১৭,৫৩১ হেক্টর জমিতে। ৭টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি চাষ করেছে সদর, তালা, কলারোয়া ও দেবহাটা উপজেলার চাষিরা। ৩ মাসের ফসলটা বড় লাভজনক ফসল। এই সরিষা ওঠার পরেই আমরা ইরি ধান রই। খরচের শেষেও যদি সরিষা ভালোভাবে আমাদের বাসায় যায় তাহলে আমরা প্রত্যেক বিঘা প্রতি ৮ থেকে ১০,০০০ টাকা লাভবান হব। সরিষার সাথে মধু, খোল, তেল মানে সবকিছু পাওয়া যাচ্ছে। একটা ফসল থেকে মানে বেকারত্ব ঘুচে যাচ্ছে। সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌচাষিরা। এজন্য মাঠের পাশে বসানো হয়েছে ৫,০০০ মৌবক্স। প্রতিটি চাক থেকে মৌসুমে ৫ থেকে ৭ বার মধু সংগ্রহ করা যায়। বর্তমানে প্রতি মন সরিষা ফুলের মধু ১৫ থেকে ১৭,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, সরকারি সহায়তা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। এছাড়া এবার ভেজাল মধু শনাক্তে ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে মধু পরীক্ষা করছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। সাতক্ষীরা হলো বৃহত্তর ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের মধু হয়। সাতক্ষীরাতে বৃহত্তর বরুই ফুলের মধু হয়, সরিষা ফুলের মধু হয়। যুবকেরা এখন মৌ চাষে সম্পৃক্ত, তারা মৌ চাষ করে তারা স্বাবলম্বী হচ্ছে, তারা বেকার সমস্যা দূর করতে পারছে। ২০ থেকে ২৫ কেজি করে পুরো সিজনে মধু পাবো। এটা আমরা ৪ থেকে ৫ বার পর্যন্ত মধু হারভেস্ট করতে পারবো। যদি আবহাওয়া ভালো থাকে আমরা ৭ থেকে ৮ লাখ টাকার মধু পাবো। মোটামুটি খরচ বাদ দিয়ে আমরা ৩ থেকে ৪ লাখ টাকা এখান থেকে লাভ করতে পারবো। মোবাইল ল্যাবের মাধ্যমে এর আগেও মধু পরীক্ষা করেছি। মধু পরীক্ষা করে আমরা ভেজাল শনাক্ত করেছি এবং মধু ব্যবসায়ীরা এটা জানে। এবং আমরা ব্যবসায়ীদের একটা মেসেজ দিতে চাই মোবাইল ল্যাবের মাধ্যমে যে কেউ যদি মধুতে ভেজাল করে, ইচ্ছাকৃতভাবে ভেজাল করে, আমরা তাদেরকে ভেজাল শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সরিষা ক্ষেতের পাশে মৌ খামার স্থাপনের ফলে মৌমাছির মাধ্যমে ফুলের পরাগায়ন বৃদ্ধি পায়। ফলে সরিষার ফলন বাড়বে ১০ থেকে ২০%। মৌমাছি পালন করে অনেক বেকার যুবক তাদের কর্মসংস্থান করছে। এ পর্যন্ত ২৮ জন কৃষক ৫,০০০ মৌবক্স বসিয়েছেন। আশা করছি যে আমাদের লক্ষ্যমাত্রা ৭৫ মেট্রিক টন বা ৭৫,০০০ কেজি সেটা অর্জিত হবে। ভ্রাম্যমাণ মধু খামারিরা সরিষা, বরই, লিচু ফুলের মধুর পাশাপাশি সুন্দরবনের পাশে মৌবক্স স্থাপনের মাধ্যমে সারা বছর মধু সংগ্রহ করেন। এই খাতে কর্মসংস্থান হয়েছে জেলার প্রায় ১৫,০০০ মানুষের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। বছর শেষে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা অনুযায়ী তেমন কিছুই হয়নি বললেই চলে। পুরনো বছরের ব্যর্থতা মুছে নতুন বছরে ভালো কিছু করার আশা তাদের। ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে বিস্তারিত। ক্যালেন্ডারের পাতা উল্টে আসছে নতুন বছর। গোটা পৃথিবী নানা ঘটন অঘটনের সাক্ষী হয়ে শেষ প্রান্তে দাঁড়িয়ে ২০২৪ সাল। বিদায় বছরে কেমন ছিলেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা? প্রবাস জীবনের পরিবর্তনই বা কতটুকু? ২০২৪ সালে আমি ইতালিতে নতুন এসেছি। আসলে অনেক আশা নিয়ে পরিবার পরিজনকে সুখে রাখার জন্য দেশ থেকে প্রবাসে এসেছি। আসলে আমাদের যেটা স্বপ্নের ইতালি, সেটা আসলে অনেক বাধ্যবাধকতার কারণে এই ২৪ সালটি পূরণ হয় নাই। ইনশাল্লাহ আগামী বছর ভালো কিছু হবে। আমাদের প্রবাস জীবনটা অনেক কষ্টেরই, সব প্রাপ্তির যে আসবে সেরকম না। এভাবেই আমাদের প্রবাস জীবন কাটাতে হবে। আশা করি সামনে ২০২৫ সাল আমাদের প্রাপ্তি আসবে ইনশাল্লাহ।
বছর শেষে প্রাপ্তির প্রশ্নে স্বজনদের হাসিমাখা কণ্ঠস্বরই প্রতিটি প্রবাসীর বড় অর্জন বলে মনে করেন তারা। আমি আশাবাদী 2025-এ যেহেতু জুবলি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের ব্যবসা ট্যুরিস্ট নিয়ে, আশা করি অনেক ভালো ব্যবসা করব ইনশাল্লাহ। আর আমরা যদি ভালো ব্যবসা করতে পারি, প্রবাসীরা দেশের ভিতরে অনেক রেমিডেন্স পাঠাতে পারবো। 2024-এর যে ব্যর্থতাগুলো আমাদের আছে, এগুলো আমরা 25-এ ফুলফিল করতে চাই। আর আমরা এদেশে ব্যবসায়ী এবং কাজে যারা আছি, সবারই একটাই প্রত্যাশা, ভালো স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি। পরিবর্তন আসুক বা নাই আসুক, নতুন ধাঁচে নিজেকে সাজিয়ে নিয়ে প্রবাসীরা বদলে দিতে চায় দেশের অর্থনীতি। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসীদের জীবন ও জীবিকা ভিন্ন হলেও তাদের অভিন্ন গল্পগাথা। জীবন যুদ্ধে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হয়ে নতুন বছরের রঙিন স্বপ্ন পূরণের প্রত্যাশায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। কানাডায় দ্বিতীয় বৃহত্তম ধর্ম এখন ইসলাম। গেল 10 বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে বিভিন্ন দেশের মুসলিমদের সংখ্যা। সরকারি পরিসংখ্যানে এমনটাই উঠে এসেছে, যার মধ্যে শীর্ষ 5-এ আছেন বাংলাদেশিরা। অর্থনৈতিক কার্যক্রম ও হালাল খাদ্যপণ্যের সাফল্য তাদের। কানাডা থেকে সৈয়দ ইফতেখার জানাবেন বিস্তারিত। আল্লাহু আকবার, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডায় ক্রমেই বাড়ছে মুসলিম জনসংখ্যা। গেল 1 দশকে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। প্রার্থনার জন্য তাই অনেক গির্জা এখন পরিণত হয়েছে মসজিদে। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় হচ্ছে। সময় করে তাতে যোগ দিচ্ছেন নানা বয়সী মুসল্লি। কানাডা সরকারের নতুন পরিসংখ্যান বলছে 2011 সাল থেকে 21 পর্যন্ত প্রায় 5 গুণ বেড়েছে মুসলিম জনসংখ্যা। বেসরকারি হিসেবে গেল 3 বছরেও এই সংখ্যা ঊর্ধ্বমুখী। এতে অভিবাসীদের সংখ্যাই বেশি, যার শীর্ষ 5-এ আছে বাংলাদেশিরা। প্রথম 4-এ পাকিস্তান, ইরান, মরক্কো এবং আলজেরিয়ার মুসলিমরা। তালিকায় বাংলাদেশের পরে সিরিয়া, আফগানিস্তান, ভারত ও লেবাননের অবস্থান। তো আগের থেকে পপুলেশন গ্রোথটা বাড়ছে। মুসলিম পপুলেশন বাড়ার আরেকটা কারণ হতে পারে যে কানাডা রিফিউজি ফ্রেন্ডলি একটা কান্ট্রি, যেখানে মিডল ইস্টের সমস্যা থেকে শুরু করে প্রচুর মুসলিম রিফিউজি এখানে আসছে। আবার যে ইমিগ্রেশন যেটা হয় বা অভিবাসন যেটা, সেটার 50% এশিয়ান কান্ট্রি থেকে আসে। সবচেয়ে বেশি 7% কাছাকাছি মুসলিম বাস করেন অন্টারিও প্রদেশে। এরপর রয়েছে কুইবেক ও আলবার্টা। আর তাই তো বিভিন্ন প্রদেশে জনপ্রিয় হচ্ছে ইসলামিক সেন্টার বা ইসলামিক স্কুল। ইতোমধ্যে চাহিদা মাথায় রেখে ছোট বড় সব শহরেই জনপ্রিয় হয়েছে হালাল খাদ্যপণ্য। অনেক কানাডিয়ান চেইন শপও বিক্রি করে থাকে হালাল মাংস ও খাবার। কারণ হচ্ছে কানাডায় স্ট্যাটিস্টিক্সটা অনেক ক্লিন এবং নিট এবং রিলায়েবল, এবং কানাডার গভর্নমেন্ট যেটা চায় জনগণকে ইনফর্ম রাখতে চায় ডেমোগ্রাফি এবং ডাইভার্সিটি নিয়ে। যেমন আপনি যদি অন্টারিও হিউম্যান রাইটস কমিশনে ফোন করেন, আপনি শুনতে পাবেন যে তারা 140টা ভাষায় আপনাকে সাহায্য দিতে পারে। পরিসংখ্যান অনুযায়ী মোট মুসলিম জনসংখ্যার বেশিরভাগই বয়সে তরুণ, তাই অর্থনৈতিক নানা কার্যক্রমেও এগিয়ে আছেন তারা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। উদ্ধার করা হয়েছে 2টি ব্ল্যাক বক্স। দুর্ঘটনাস্থলটিকে বিশেষ দুর্যোগ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। আহত ও নিহতদের প্রত্যেক পরিবারকে দেয়া হবে সহায়তা। এদিকে আজারবাইজানের যাত্রীবাহী উড়োজাহাজটি রাশিয়া গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট। বিস্তারিত উজ্জ্বল হাফিজের প্রতিবেদনে। বিশ্বব্যাপী যখন নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে, তখন দক্ষিণ কোরিয়ায় নেমেছে শোকের ছায়া। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে চলছে শোকের মাতম। 63 বছর বয়সী কোরীয় নাগরিক ইম ইয়ং হক মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই 20 বছর ধরে রেস্তোরাঁ চালাচ্ছেন এই প্রবীণ। তিনি জানান উড়োজাহাজটি বিস্ফোরণের মুহূর্তের সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা। 꽝 소리 나서 나는 땡크로리 유조차들 많이 다니거든요. 땡크로리가 뭐였던 건너가다 옆인 줄 알았어요. 근데 이제 여기서 오늘 또 몰랐지요.
শুধু এই রেস্তোরাঁ ব্যবসায়ী নয়, বিমান দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। 중국이 여러모로 혼란하다 보니까 그리고 우리나라가 대행의 대행 체제다 보니까 그런 국정 운영을 할 수 있는 조직도 많이 부재하고 컨트롤 타워로서의 역할을 잘 수행할 수 있을지 조금 의문이 있는 상황에서 여행을 갔다가 돌아오는 길에 그런 사고를 겪어서 너무 안타깝게 생각하고요. 사실 কত도 저도 저번 주에 귀국을 এদিকে দুর্ঘটনার পর এলাকাটিকে বিশেষ দুর্যোগ অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মুক। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সিউলে জরুরি বৈঠকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। 정부는 제주항공 여객기 사고 중앙 재난 안전대책본부를 중심으로 모든 부처와 지자체 그리고 유관기관이 함께 가용장원을 총동원하여 피해 수습과 지원을 위해 총력을 다하고 있습니다. এদিকে গেল সপ্তাহে কাজাখস্তানে আজারবাইজানের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রাশিয়াকে দায়ী করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তার দাবি, ইচ্ছাকৃত না হলেও ভুল করে উড়োজাহাজটি ভূপাতিত করেছে রাশিয়া। Rusya tarafı Azerbaycan'dan özür istemelidir. İkinci, öz günahını itiraf etmelidir. Üçüncü, günahkarları cezalandırmalıdır. Cinayet mesuliyetine celp etmelidir. গেল বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাওয়ার পথে কাজাখস্তানের আক্তাউ বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ৩৮ জন। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। বিশ্বব্যাপী প্রতি ৬ শিশুর একজনের বেশি সংঘাতপূর্ণ অঞ্চলে বাস করে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ২০২৪ সালকে শিশুদের জন্য সবচেয়ে খারাপ বছর হিসেবে বর্ণনা করা হয়েছে। গাজা, সুদান ও ইউক্রেন সহ চলমান বৈশ্বিক যুদ্ধে হুমকির মুখে আছে কয়েক কোটি শিশু। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। যুদ্ধে শিশুদের কোনো দায় না থাকলেও তাদেরকেই সর্বোচ্চ মূল্য দিতে হয়। বোমার আঘাতে প্রাণ দিতে হয় তাদেরই। হাইতি থেকে মিয়ানমার, ফিলিস্তিন, সুদান, ইউক্রেন সহ বিশ্বের অনিয়ন্ত্রিত যুদ্ধে শিশুদের একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। ইউনিসেফের তথ্য বলছে, বর্তমানে ৪৭ কোটির বেশি শিশু সংঘাতপূর্ণ এলাকায় বাস করছে। ২০২৩ সালের শেষ নাগাদ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা ছিল ৪.৫ কোটি। চলতি বছরে হাইতি, লেবানন, মিয়ানমার, ফিলিস্তিন ও সুদান সহ বিভিন্ন দেশে সংঘাত তীব্রতর হয় ক্রমেই বাড়ছে গৃহহীন শিশুর সংখ্যাও। সংস্থাটি আরও জানায়, শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনাও বেড়েছে কয়েক গুণ। একদিকে বাধাগ্রস্ত হচ্ছে তাদের শিক্ষা, অন্যদিকে অপুষ্টিতে ভুগছে অনেক শিশু। এছাড়া সশস্ত্র সংঘাত শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর ফেলছে মারাত্মক প্রভাব। সবচেয়ে ভয়াবহ অবস্থা গাজা উপত্যকার। গেল ১৫ মাসে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে প্রায় ১৭,৫০০ কোমলমতি শিশুর। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে গাজার প্রায় ৯৬% নারী ও শিশু তাদের মৌলিক পুষ্টির চাহিদা পূরণ করতে পারছে না। গাজাকে হৃদয় বিদারক স্থান হিসেবে উল্লেখ করেছেন ইউনিসেফের এই কর্মকর্তা। Every one of those cases is so heartbreaking for that child and that family. I think these numbers that we're seeing out of Gaza are just staggering. I mean, we haven't seen that rate of death among children in almost any other conflict in the world. অবরুদ্ধ গাজায় প্রতিটি শিশুর জীবন কাটছে দুঃস্বপ্নের মধ্যে। শরণার্থী শিবিরে প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টিহীনতায় মানবেতর জীবন পার করছে তারা। গায়ে নেই শীতের কাপড়, আবর্জনার ভেতর খুঁজতে হচ্ছে খাবার, জর্জরিত নানা রোগে চোখের সামনে স্বজনদের হারাচ্ছে অসহায় এসব শিশু। بيطلعنا من اجواء النزوح والحرب والدمار هيك بنحس حالنا فرحانين. احنا زعلنا على الناس اللي ماتت وهنا صار فعاليه وبسطونا وبسطوا الامراء المردين. এদিকে সুদানে চলমান সশস্ত্র বাহিনীর সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছে ১ কোটির বেশি মানুষ, যাদের মধ্যে ৫২% অপ্রাপ্তবয়স্ক। দুর্ভিক্ষের মুখে পড়া শরণার্থী শিবিরে মিলছে না প্রয়োজনীয় খাবার ও ওষুধ। জাতিসংঘ বলছে, চলমান বৈশ্বিক সংঘাতে লাখ লাখ শিশুর হতাহত হওয়ার ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বাড়বে। তানভীর জানি, এখন বিশ্ব।
আনুষ্ঠানিকতা শেষে আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের 11তম আসর। প্রথম ম্যাচ দুপুর 1:30টায়, দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 6:30টায়। বিস্তারিত আরিফুল ইসলাম সাহেবের প্রতিবেদনে। স্টেডিয়ামের গ্রাফিতিতে উজ্জ্বল জুলাই অভ্যুত্থান, একাডেমি মাঠ মুখরিত ক্রিকেটারদের ব্যস্ত অনুশীলনে। এবার বিপিএল এর মূল টুর্নামেন্টে আলো ছড়ানোর অপেক্ষা। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। কাগজে কলমে শক্তির বিচার করলে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের সাথে দুর্বল দলের খেলা। অবশ্য এনসিএল এর 2 সেঞ্চুরিয়ান বিজয় জিসান দুজনই আছেন রাজশাহীর স্কোয়াডে। সব মিলিয়ে ওপেনিং ম্যাচে ভালো শুরুর প্রত্যাশা দু দলেরই। এই বছরটা আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইল ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল, আর ইন্ডিভিজুয়ালি আই উইল জাস্ট ট্রাই অ্যান্ড ডু মাই বেস্ট। যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাট দিস স্টেজ অফ মাই ক্যারিয়ার, আমার কাছে মনে হয় যে আমাদের টিমও যদি দেখেন সবাই টিম অলওয়েজ কামস ফার্স্ট এখন এই মুহূর্তে, যে আমরা কিভাবে করে কন্ট্রিবিউট করতে পারি। ইফ ইট ইজ মাই ডে, আই মেক শিওর দ্যাট আই ডু ইট। If it is somebody else's day, he makes sure that he does it. Atmosphere is good on the field, off the field, so we're going to perform, and probably I'm going to give my cricketing experience and coaching experience to these players. দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ক্যাপিটালস মাঠে নামবে রাইডার্সের বিপক্ষে। টিম কম্বিনেশন আর সামর্থ্য কাছাকাছি হওয়ায় দারুণ ম্যাচের প্রত্যাশা। দু দলের অধিনায়কই চান উইনিং টোন সেট করতে। প্রথম ম্যাচটাই ইম্পর্টেন্ট, মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য। সো প্রসেসটা ফলো করার চেষ্টা করব, এবং আসলে এই যে প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে, প্রথম ম্যাচটাই আমাদের টুর্নামেন্টের জন্য টন সেট করে দিবে। হোয়াট এভার সিচুয়েশন, আই থিঙ্ক when they jump to the franchise cricket, I think they will give their 100%. Local tournament means, so BPL for them local tournament, so for us franchise cricket. So when you have any local good players, that's the most important thing when you are going to the championship. 4টি দলের খেলা থাকলেও প্রায় সবগুলো দলই বিপিএল কে সামনে রেখে নিজেদের অনুশীলন সেরেছে। নানা আয়োজন আর অনুষ্ঠানে চমক দেখিয়েছে বিসিবি। এবার মাঠের খেলায় চমক দেখিয়ে বিপিএল জমিয়ে তোলার পালা ক্রিকেটারদের। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের সুপারিশ করবে 2 কমিশন। গণপরিষদ গঠন করে বাস্তবায়নের পরামর্শ থাকবে। যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে এগুলি আলাপ আলোচনা সবকিছু করে একটা গণভোট দিয়ে দেবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থাকবে বৈষম্যহীন রাষ্ট্রের রূপকল্প। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবার মত নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। স্বৈরাচারের চিহ্ন মোছার চেষ্টা সফল হবে না বলছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল ও মেট্রোর পিলারে ফের গ্রাফিতি অঙ্কন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নোবেল জয়ী জিমি কার্টার আর নেই। হোয়াইট হাউস ক্যাপিটাল হিলে নামানো হয়েছে পতাকা। বিশ্ব নেতাদের শোক। এ ছিল এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।